আজকের এই বিশ্লেষণে আপনাদের স্বাগতম। দেখুন, রাজনীতির মাঠে বা সরকারি বিবৃতিতে প্রায়শই জয় আর পরাজয়ের একটি খুব সহজ সাদামাথা ছবি তুলে ধরা হয়, তাই না? কিন্তু যখন আমরা এই সরকারি কথাগুলোকে কঠিন কৌশলগত তথ্য আর ডাটার সাথে মিলিয়ে দেখি, তখন আসল ছবিটি ঠিক কেমন দাঁড়ায়। আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই করব। চলমান মার্কিন ইরান সংঘাতকে আমরা একদম নিরপেক্ষ তথ্য, আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত আর স্বাধীন গবেষণার আলোকে বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। পুরো প্রেক্ষাপটটি বোঝার জন্য চলুন ২৬শে মার্চের একটি ঘটনায় ফিরে যাই। মার্কিন প্রেসিডেন্টের পাশে বসেই মার্কিন প্রতিরক্ষামন্ত্রী একটা অত্যন্ত দৃপ্ত কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, লিখিত ইতিহাসে কখনোই কোনো জাতির সশস্ত্র বাহিনীকে এত দ্রুত এবং কার্যকরভাবে নিষ্ক্রিয় করা হয়নি। ভাবতে পারছেন, এটি কৌশলগত সাফল্যের একটি বিশাল দাবি ছিল। তবে কথা হলো, যুদ্ধের ময়দানের সময় কিন্তু সব, আর আসল বাস্তবতা খুব দ্রুতই এরকম বিরতির একটা কঠিন পরীক্ষা নিয়ে নেয়। আর বাস্তব ছবিটি আসলে একদমই অন্যরকম ছিল। ঘটনাক্রম দেখলেই বিষয়টি আপনার কাছে স্পষ্ট হবে। ২৬শে মার্চ সেই দাম্ভিক দাবি, আর ২৭শে মার্চ অর্থাৎ ২৪ ঘণ্টা পার হতে না হতেই সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে আসে ইরানের পাল্টা আক্রমণ। এর ফলাফল কী ছিল জানেন? একটি E-3 AWACS রেডার সার্ভেলেন্স বিমান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র এই একটি যন্ত্রপাতির দামই কিন্তু $৭০০ মিলিয়ন। সুতরাং বুঝতেই পারছেন, এটি আসলে কোনো ছোটখাটো সংঘর্ষ ছিল না। এটি ছিল একটি ভয়াবহ আক্রমণ যা সেই শত্রুকে নিষ্ক্রিয় করার দাবিকে একদম সরাসরি অস্বীকার করে। এখন আসুন আমরা এই সংঘাতের পিছনে যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার একটা ফরেনসিক বিশ্লেষণ করে দেখি। এই বিলিয়ন বিলিয়ন ডলারের হিসেবটি আসলে কি বলে? এখানে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয়টি হল এই সংঘাতের বিশালতা, 2.8 বিলিয়ন বা $280 কোটি। এবং ভাবতেন না যে এটি কোনো হাওয়ায় ভাষা অনুমান। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা CSIS এর তথ্য অনুযায়ী এটি হল মার্কিন যন্ত্রপাতি ক্ষতির একটি অনুমানিক সর্বোচ্চ সীমা। আর জেনে অবাক হবেন যে এই যে বিপুল সংখ্যাটি আমরা দেখছি, এটি শুধুমাত্র নির্দিষ্ট বিমান এবং রেডার সরঞ্জামের ক্ষতির হিসেব নির্দেশ করে। এর মধ্যে কিন্তু সামরিক ঘাঁটিগুলোর নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি ধরা হয়নি, কারণ কমার্শিয়াল স্যাটেলাইট ছবির ওপর সেসব ঘাঁটির ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল। তাহলে এবার প্রশ্ন আসে, এই বিপুল অর্থ দিয়ে আসলে কি কেনা হয়েছিল এবং কি হারানো গেছে? আমরা ইতোমধ্যেই সেই $৭০০ মিলিয়ন অ্যাওয়াক্স বিমানের কথা বলেছি। এর সাথে কুয়েতে ফ্রেন্ডলি ফায়ার মানে নিজেদের গুলিতেই 3টি F-15 জেট নষ্ট হয়েছে। কিন্তু এই তালিকার একদম উপরের সারিতে যে নামটি রয়েছে তাতে একটু দৃষ্টি দেয়া যাক। থ্যাড রেডার সিস্টেম। এটি একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যা একদম হাইপারসনিক হুমকি শনাক্ত করার জন্য তৈরি করা হয়েছে। এমন মাত্র একটি রেডার হারানোর মূল্যই আসলে $485 থেকে $970 মিলিয়ন মধ্যে। এই ঘটনা কিন্তু একটি মারাত্মক দুর্বলতাকে আমাদের সামনে এনেছে। সম্পূর্ণ স্পর্শকাতর একটা আঞ্চলিক সংঘাতে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ছাতাগুলো যে ভেদ্য হতে পারে সেটাই প্রমাণিত হয়েছে এখানে। এবার চলুন প্রেক্ষাপটটি একটু ঘুরিয়ে উপসাগরীয় দেশগুলো এবং আঞ্চলিক নিরাপত্তার দিকে ফোকাস করা যাক। এই যে এত কিছু ঘটছে, আশেপাশের যে দেশগুলো এই সিস্টেমগুলো হোস্ট করছে, তাদের ওপর এর প্রভাব কেমন? খিপলারের দেয়া সমুদ্রপথের ঘটনাগুলোর তথ্য থেকেই এই সংঘাতের আসল বিস্তারটি স্পষ্ট দেখা যায়। একবার ভাবুন, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি সময়ের মধ্যে হরমুজ প্রণালী এলাকায় 22টি জাহাজে আক্রমণ হয়েছে। এবং জড়িত জলসীমাগুলো কোনগুলো? ওমান, UAE, কুয়েট এবং বাহরেন। অর্থাৎ সংঘাতটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ ছিল না। এটি খুব দ্রুত ছড়িয়ে পড়ে আর একাধিক সার্বভৌম সীমান্ত জুড়ে সামুদ্রিক বিশৃঙ্খলা তৈরি করে। আঞ্চলিক নিরাপত্তা একটু ভেঙে পড়লেই বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী হিসেবে হরমুজ প্রণালী যে কত বেশি ঠুনকো, এটি ঠিক সেটাই হাতে কলমে প্রমাণ করে দেয়। সুতরাং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল আঞ্চলিক আক্রমণগুলোর কৌশলগত ফলাফলটা বোঝা। CSIS-এর সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ানের মতে, উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের কৌশলগত আক্রমণগুলোর মূল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা। কিন্তু আসলে কৌশলটি পুরোটাই বিপরীত ফল দিয়েছে। জোট বা জোটিকে ভেঙে ফেলার বদলে এই যে একটা সম্মিলিত বিপদ, এটা এই উপসাগরীয় দেশগুলোকে তাদের নিরাপত্তার স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের আরও কাছাকাছি নিয়ে গেছে। এটি সামরিক পদক্ষেপের কারণে ঠিক বিপরীত রাজনৈতিক ফলাফল তৈরি হওয়ার একটি দারুণ উদাহরণ, তাই না? এবার আসুন আমরা একটু পিছিয়ে গিয়ে পুরো ব্যাপারটা বড় আকারে দেখি। কৌশলগত জয় এবং দীর্ঘমেয়াদী নীতিগত প্রতিধ্বনিগুলো আসলে কেমন ছিল?
একদিকে একটু খেয়াল করুন এই সংঘাতের জন্য বর্তমান মার্কিন সৈন্য মোতায়েন কেমন। এখানে সৈন্য সংখ্যা আগের 1.0-এরও কম এবং বিমানবাহী জাহাজের সংখ্যাও কিন্তু অনেক কম। অন্যদিকে একটু ভাবুন সেই 2003 সালের ইরাক যুদ্ধে ব্যবহৃত বিশাল সৈন্য মোতায়েনের কথা। ক্যান্সিয়ানের মতো সামরিক বিশেষজ্ঞরা নির্দেশ করেছেন যে যখনই বর্তমান সংঘাতই শুরু হয়েছিল তখন সম্পূর্ণ এলাকা নিরাপদ করার মতো বিশাল কোনো সৈন্যবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রাথমিকভাবে ছিল না। আর এটাকেই কিন্তু হরমুজ প্রণালীর দুর্বলতা এবং এই বিপুল যন্ত্রপাতি ক্ষতির একটি বড় কারণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। এই সংঘাত সম্পর্কে বিশেষজ্ঞদের বিশ্লেষণ সঠিকভাবে বুঝতে হলে আমাদেরকে দুটি গুরুত্বপূর্ণ পরিভাষা একটু জেনে নিতে হবে। প্রথমটি হলো অপারেশনাল ভিক্টরি বা কৌশলগত জয়, যার অর্থ হলো তৎক্ষণাৎ যুদ্ধে জয়লাভ করা, যেমন ধরুন শত্রুর রেডার বা কোনো নির্দিষ্ট ঘাঁটি ধ্বংস করে দেয়া। অন্যদিকে আরেকটি টার্ম হলো স্ট্র্যাটেজিক উইন বা নীতিগত জয়। এর মানে হলো যুদ্ধের বিশাল এবং দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য অর্জন করা, যেমন শাসন ক্ষমতার পরিবর্তন বা পরমাণু নিষ্ক্রিয়করণ। সংঘাতের প্রকৃত অবস্থা মূল্যায়ন করার জন্য এই সংজ্ঞাগুলো মাথায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন দোহা ইনস্টিটিউটে নিরাপত্তা বিষয়ক অধ্যাপক ওমার আশুরের এই উদ্ধৃতিটিতে একটু দৃষ্টি দেওয়া যাক। তিনি খুব চমৎকার একটা কথা বলেছেন। ভিয়েতনামে তারা একাধিক কৌশলগত জয় অর্জন করেছিল, আফগানিস্তানেও তাই করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তাদের নীতিগত পরাজয় মেনে নিতে হয়েছিল। তথ্য এবং বিশেষজ্ঞরা এখানে একটা নিরপেক্ষ প্রশ্ন তুলছেন, আমরা কি ইতিহাসের কোনো পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি? শুধুমাত্র নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তু নিষ্ক্রিয় করা যেতেই পারে, ঠিক যেমন ২৬শে মার্চের সেই দাম্ভিক দাবিতে বলা হয়েছিল। কিন্তু আসল কথা হলো, যদি দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য পূর্ণ না হয় তবে এই ছোটখাটো কৌশলগত জয়গুলো কখনই কোনো চূড়ান্ত জয়ের সমান হতে পারে না। তাহলে এবার আসুন আমরা দেখি এই মুহূর্তে ইরানের সামরিক অবস্থা আসলে কোথায় দাঁড়িয়ে আছে। তারা কি ক্ষতিগ্রস্ত নাকি সম্পূর্ণরূপে পরাজিত? আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের বিশ্লেষণ থেকে একটি বিষয় একদম স্পষ্ট। হ্যাঁ, ইরানের প্রচলিত সামরিক কাঠামোতে, বিশেষ করে তাদের ঐতিহ্যবাহী ব্লু ওয়াটার নেভি বা গভীর সমুদ্রের নৌবাহিনী মার্কিন আক্রমণে বিষাদভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা সত্যি। কিন্তু অধ্যাপক আশুর যেমুদ্দিন নির্দেশ করেছেন তাদের বাহিনী সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে এমন দাবি আসলে বাস্তবতা থেকে অনেক অনেক দূরে। এখানে আমাদের মূল শিক্ষা হল তাদের অসম যুদ্ধের ক্ষমতা বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটিস, বিশেষ করে ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ এবং ড্রোন, এসব এখনও বিষাদভাবে সক্রিয় রয়েছে। আর যেমনটি আমরা সেই $2.8 বিলিয়ন মার্কিন যন্ত্রপাতি ক্ষতির থেকে দেখতে পেলাম, বিপুল আর্থিক ও কৌশলগত ক্ষতি সাধন করার জন্য আসলে কোনো বিশাল প্রচলিত নৌবাহিনীর প্রয়োজন হয় না। ছোটখাটো হুমকি অনেক বড় ক্ষতি করে দিতে পারে। সুতরাং বিশ্লেষণের শেষে এসে আমাদের মনে একটি উদ্বোধক প্রশ্ন থেকেই যায়, যখন চূড়ান্ত নীতিগত লক্ষ্যগুলো থেকে যায় গভীরভাবে রাজনৈতিক, তখন শুধুমাত্র কৌশলগত সামরিক ক্ষতি কি আসলেই যথেষ্ট? আমরা তো দেখেছি কোটি কোটি ডলারের ক্ষতি হয়েছে, অত্যাধুনিক সব র্যাডার ধ্বংস হয়েছে এবং প্রচলিত নৌবাহিনীকে দুর্বল করা হয়েছে। কিন্তু ইতিহাস যদি আমাদের বিশাল সৈন্য মোতায়েন এবং নীতিগত জয় সম্পর্কে কোনো শিক্ষা দিয়ে থাকে, তবে তা হল যুদ্ধক্ষেত্রে শত্রুকে কষ্ণিকালের জন্য নিষ্ক্রিয় করা মানেই কিন্তু শান্তি অর্জন করা নয়। তাই আপাতদৃষ্টিতে দেয়া সাধারণ দাবিগুলোকে আমাদের সবসময় প্রশ্ন করা অব্যাহত রাখতে হবে।